তারপরে 1959 ওনার চলে যাওয়ার পরও আর কিন্তু জেনারেল শিবার কোনো খবরই নেই, কোথাও পাওয়া যায় না, কোনো বইতে সেরকম কোথাও মেনশন নেই যে লোকটা গেল কোথায়। তারপরেও তো যুদ্ধ চলেছে, চায়না তো যুদ্ধ চলেনি তা না, কিন্তু সেখানে কিন্তু কোথাও আর কিন্তু জেনারেল ডেথের কথা নেই। সেই জেনারেল ডেথে কিন্তু অ্যাসাসিনেট করার চেষ্টা করা হয়েছিল। সুতরাং এটা আমি বলতে পারি কেন আনলাম, এটা একটা অবতার হিসেবে, একটা মেবি অবতার অফ সুভাষচন্দ্র বোস এরকম ধরে যদি আমি এগোই। এই জেনারেল শিবার কেন আমি প্রসঙ্গটা তুললাম, জেনারেল শিব এবং নেতাজির মধ্যে একটা মিল দেখা যায়। সেই সময় গেরিলা ওয়ার ট্যাকটিক্সে দুজনের মধ্যে খুব সিমিলারিটি ছিল। আর দেখতে গেলে গেরিলা ট্যাকটিক্সে কিন্তু আইএনএ বা ইন্ডিয়ান লিজিয়ন খুব রীতিমতো একটা পাখোয়াজ হয়ে গেছিল, এবং ঠিক সেই একই ধাঁচে কিন্তু এই জেনারেল শিবা লড়াই করেছিলেন কিন্তু ওই টিবেটের ওই জায়গাতে। এখন সময়টা তাহলে আমি কিনলাম 1956। এখন 1946 সালে রাশিয়াতে আছেন নেতাজি, খবরটিও বেরোয়। শুধু তাই নয়, 1948 সালে বিজয়লক্ষ্মী পণ্ডিত উনি যখন ভারতবর্ষে আসেন, প্রেস ইন্টারভিউ দেন, উনি বলেনও যে আমার কাছে এমন কিছু একটা খবর আছে যেটা আপনাদের সবাইকে খুব আনন্দ দেবে। এবং খবরটা উনি বলার চেষ্টা করেছিলেন, বলতে পারেননি, খবরটা সামহাও আটকে দেওয়া হয়। কে আটকে দেয়, কারা আটকে দেয়, এখন সেটা সবাই জানে। সুতরাং সেই ঘটনাটিও আমরা জানি। 1948 উনি রাশিয়ান অ্যাম্বাসেডর ছিলেন, তো রাতারাতি ওনাকে রাশিয়ান অ্যাম্বাসেডর পদ থেকে সরে ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর করে দেওয়া, যাতে করে রাশিয়ার সঙ্গে তার আর কোনো সম্পর্ক না থাকে। এটা হচ্ছে 1948। তাহলে 46, 48, 49, পরে 50-এ মাওর ইনভেশন হলো টিবেটে। এই 1946-এর সময় রাশিয়াতে খবর পাওয়া যাচ্ছে যে নেতাজি কে তারা পরবর্তীকালে ওই পামির প্লেটো যে রিজনটা টিবেটের ওই জায়গাতে, সেখানে একটা বেস তৈরি করতে সাহায্য করে। এই খবরগুলো আসে নানা রকম, কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সির তরফে কিন্তু খবরগুলো বেরোয়। এবং এই যে পামির প্লেটো যাকে বলা হয়, রুফ অফ দ্য ওয়ার্ল্ড বা টিবেট, যদি আমরা ধরি 1946 থেকে 50 এরকম সময়, তাহলে ধরা যেতে পারে, এটা আমার এখন একটা অ্যাজাম্পশন, কারণ এটা নিয়েও কিন্তু ক্লিয়ার কাট রুটটা কোথাও কিছু বলা নেই। কিন্তু 1949 সালে নেতাজি রেড চায়না লেখাটা বেরোনো, 1946 সালে নেতাজি রাশিয়ায় থাকার একটা খবর উঠে আসা, এবং তাকে ওই পামির রিজিয়নে একটা বেস তৈরি করতে যাওয়ার ব্যাপার। আবার 1949 সালে চায়না টিবেটের সেই রাজনৈতিক পরিবেশটার পরিবর্তন। হেন্সফর্থ 1956 থেকে 59 সালে হঠাৎ এক আগন্তুকের আবির্ভাব, যার গেরিলা ট্যাকটিক্স নেতাজির গেরিলা ট্যাকটিক্সের সঙ্গে অনেকটা ম্যাচ করে। হয়তো কোথাও না কোথাও একটা মিল আছে। এবং অ্যাসাসিনেশনের প্রসঙ্গে এখানে বলতে হয়, ওই জেনারেল ডেথকেও কিন্তু মারার হুমকি দিয়েছিলেন মাও সেতুং, কারণ তিনি রীতিমতো চাইনিজদের একেবারে রাতের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন। কারণ চাইনিজ একটা প্রবল শক্তিশালী আর্মি হওয়া সত্ত্বেও তারা ওই টিবেটের বাইরের অংশটা যেতে রীতিমতো ভয় পেতেন, কারণ বলতেন এখানে গেলে আমরা কেউ ফিরবো না। আচ্ছা, এবারে চলে আসি পরের দিকের ঘটনায়। 1945 সালের সেপ্টেম্বর মাসে তো ফ্রেঞ্চদের হাত থেকে মুক্তি পায় ভিয়েতনাম, হোচিমিন সময়। যদি আমরা ভগবানজির লেখায় দেখতে পাই, উনি অ্যানামাইন গভর্নমেন্ট, হোচিমিন, লিউপোচ্যাং এরকম নানা রকম শব্দ লিখেছিলেন। এখন এই হোচিমিনের সঙ্গেও বলা হয় নেতাজি খুব সুসম্পর্ক ছিল। তার কারণ, যদি আমি ভুল না করে থাকি, এটা 1946-47 বোধহয় ঘটনা, লেখা বেরোয় যে নেতাজি রাইট 1945 পরে প্লেন ক্র্যাশের পরে একজন উনি প্রফেসর ছিলেন, সম্ভবত হিস্ট্রি বা কিছু প্রফেসর ছিলেন, প্রফেসর ক্রিস্টোফার গিশ বোধহয় ওনার, গিশ গসছে, যদি আমি উচ্চারণটা ভুল করে থাকি সেটা একটা আলাদা ব্যাপার। ওনার লেখায় কিন্তু বেরোয় যে পোস্ট প্লেন ক্র্যাশ 1945 নেতাজি কিন্তু হোচিমিনের শহরে দেশে ছিলেন, এটা লেখাটি বেরোয়। এবং শুধু তাই নয়, এখানেও একটা অ্যাসাসিনেশনের খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এই ভিয়েতনাম ওয়ারের সময়টা একটু আগের ঘটনা। আমেরিকার একটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, ওএসএস নাম ছিল এদের বোধহয়, এই ওএসএস এর তরফে একটি দল গঠন করা হয়েছিল, কোড নেম ছিল ডিয়ার, হরিণ। এই ডিয়ারের দলটিকে পাঠানো হয়েছিল এই ভিয়েতনামে, ঠিক আছে, হোচিমিনের একটু জঙ্গলে, হানয় শহর যেটা আমরা বলি না, হানয় এর আশেপাশে জঙ্গলে হানা দিয়েছিল। কেন হানা দিয়েছিল? এদের লিড করছিলেন ওনার নাম সম্ভবত আর্কিমেডিস প্যাটি, আমেরিকান। তার মেইন দায়িত্ব ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে হান্ট ডাউন করা, শিকার করা।
তাহলে অনেকগুলো জায়গায় অনেক হান্ড ডাউন করার ঘটনা কিন্তু আমরা পাচ্ছি। আমরা প্রি প্লেন ক্র্যাশ পাচ্ছি, পোস্ট প্লেন ক্র্যাশও পাচ্ছি। তাহলে প্লেন ক্র্যাশ যদি সত্যি হয়ে থাকে, তাহলে এতবার খুঁজে খুঁজে একটা মানুষকে হান্ড ডাউন করা দরকার? মানুষ তো মারাই গেছে, কতবার খুঁজবো, কতবার মারবো? এই আর্কিমিডিস প্যাটির সঙ্গে পরবর্তীকালে হোচিমিনের খুব সুসম্পর্ক গড়ে ওঠে, এবং আরেকজন প্রফেসর, ওনার নাম সম্ভবত রবার্ট ন্যাপ, উনি রবার্টস নামে বিখ্যাত ছিলেন, উনার এজেন্ট ছিলেন অ্যাকচুয়ালি। তো এই সিক্রেট এজেন্ট রবার্ট ন্যাপ, উনি আবার এই ভিয়েতনামের আরেকটি সিক্রেট এজেন্ট, যার নামটা লি শুয়ান, কিন্তু এই নামে খুঁজলে খুব একটা কিছু পাওয়া যায় না, এর অরিজিনাল নাম কি ছিল তাও আমরা জানি না। লি শুয়ানের কাছ থেকে উনি খবর পান, এই রবার্ট ন্যাপ, যে আর্কিমিডিস প্যাটি উনি এসেছিলেন নেতাজিকে খুঁজে বের করে তাকে শেষ করতে, কিন্তু হোচিমিনের সঙ্গে ওনার খুব ভালো সুসম্পর্ক হয়ে যায়, এবং হোচিমিন তার দেশে, তার শহরে কোনো এশিয়ান ন্যাশনালিস্টের হত্যা মেনে নেবেন না। এইটা খবরটা রবার্টস পান লি শুয়ানের কাছ থেকে। তার জন্যই সম্ভবত আর্কিমিডিস প্যাটির এই অভিযানটা ফেল করে, এবং সেখানেও একটা অ্যাসাসিনেশনের গল্প আছে, কিন্তু সেটা ফেল করে, এবং বারংবার ফেলিয়ার, বহুবার চেষ্টা করা হয়েছে, বারংবার ফেলিয়ার। আর চায়নার কথা তো আমি বললাম। তাহলে 1945-এর ঘটনা বললাম এই হানয় শহরের, আবার 1956-59 কথা বললাম চায়নাতে, তারপরে হচ্ছে আমাদের দেশে ভগবানজি। তার মানে যদি দেখা যায়, যদি আমি এই ব্যক্তিত্বগুলোকে নট নেতাজি বলে কনসিডার করি, এরা কেউ নেতাজি নন, তাহলে এনারা এমন কি ব্যক্তিত্ব ছিলেন যাদেরকে হান্ড ডাউন করা দরকার পড়েছিল? তার মানে যদি আমি ধরে নিই যে তথাকথিত প্লেন ক্র্যাশ ঘটনাটি সত্য, তার মানে নেতাজি নেই, সশরীর নেই, উনি ইহলোক ত্যাগ করেছেন। তারপরে যদি এই বাকি লোকজনরা, আমি ধরলাম কোনো হয়তো উচ্চপদস্থ ন্যাশনালিস্ট হতে পারেন বা লিডার হতে পারেন, তো তারা কি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো, বা কন্টেম্পোরারি যদি আমি এম.কে. গান্ধীর কথাও আমি তুলি, পণ্ডিত নেহরুর কথাও তুলি, তাদের থেকেও কি খুব উঁচু পজিশনের কোনো নেতামন্ত্রী ছিলেন এদেরকে হান্ড ডাউন করা দরকার পড়েছিল? ইনক্লুডিং ভগবানজি, মানে সবার কথাই বলছে। এই পার্সোনালিটি গুলো কারা? ভগবানজিকে তো আমরা কি বলছি, একজন সাধু সন্ন্যাসী, একজন সাধু সন্ন্যাসীকে হান্ড ডাউন করার প্রয়োজন কেন পড়লো? না, এখানেই আমার প্রশ্নটা, যখন 56 থেকে যখন এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় 55 পর থেকে, 55 পর থেকে দেখা যাচ্ছে, তখনও কি হান্ড ডাউনের বা তাকে মারার পরিকল্পনা হয়েছে 56 থেকে? এই 55 পর থেকে যখন ভগবানজি এলেন, সেই সময় আবার আরেকটা ঘটনাকে লিঙ্ক করা যায় যদি আমি ধরি, কারণ ভগবানজি যখন এখানে ছিলেন সেই সময় একটা কন্টেম্পোরারি আরেকজন সাধুর কথাও তো আমরা শুনেছি, সারদানন্দজি সোলমানি, যে এখানে যার সম্পর্কে লিখেছেন পার্ল ব্লাফ, উনি বলছেন যিনি সাজানো, কার সাজানো সেটা সত্যি আমরা জানি না, ওনার নিজের সাজানো কি, কারণ সেখানেও তো একাধিক সারদানন্দ দিচ্ছিলেন, একজন নয়, তার বেশি। মানে মূল যে সারদানন্দজি, তিনি পরবর্তীকালে তো বলেছেন যে না, উনি নেতাজি নন বলছেন, কিন্তু আবার যারা ওনাকে সামনে থেকে দেখছেন, মেজর সত্যগুপ্ত প্রমুখ, তারা হেলবেন্ট না উনি নেতাজি, দেখেছি আমরা। তাহলে এখানে বেশ কিছু মানুষকে কি ফ্রেম করা হয়েছে? যদি ফ্রেম করা হয়ে থাকে, কেন করা হয়েছে? তার মানে নিশ্চয়ই কোনো এক বিপদ, অশনি সংকেত ছিল, যার কারণে শুধুমাত্র যে মানুষটা হয়তো আমি ধরলাম মারাই গেছেন এত বছর ধরে, তারপরেও মানে তাকে খুঁজে বের করে, যে মানুষটি নেই হয়তো, তাকে আবার খুঁজে বের করে হান্ড ডাউন করার চেষ্টা বারংবার ফেল হচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন প্রান্তে, আমি বললাম চায়নাতে বললাম, ভিয়েতনামে বললাম, নানা জায়গায় বললাম। সেখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে যে এই ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বগুলির গুরুত্ব কোথায় ছিল?
তার নিশ্চয়ই কোনো গুরুত্ব ছিল, নিশ্চয়ই এদেরকে স্তব্ধ করে দেওয়ার মানে মুখ বন্ধ করে দেওয়ার প্রয়োজন ছিল। এই ভগবানজির সময়ের একটু পরেই, বা যদি আমি রেসটাকে টেনে ধরি 1967 সালে আবার আমাদের চন্দননগরে আরেক সাধুজির আবির্ভাব হয়। আমি বলেছিলাম এক সময় আনন্দনাথজি, তাকেও কিন্তু চলে যেতে হয়েছিল চন্দননগর থেকে। তিনিও কিন্তু গুপ্ত পরিচয়ে থাকতেন, গুপ্তভাবেই তো থাকতেন, সামনে আসতেন না অনেকের। খুব নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে দেখা করেছেন, সবার সঙ্গে দেখা করেন, এমনকি দিলীপ কুমার রায়ের সঙ্গে দেখা করেননি। মানে দিলীপ কুমার সেটা নিয়ে খুব অভিমান করেছিলেন, বলছেন না ও সুভাষ হতেই পারে না, কেন আমার সঙ্গে দেখা করছে না, কেন আমার চিঠির উত্তর দিচ্ছে না, তাকেও চলে যেতে হয়েছে। তাহলে দেখা যাচ্ছে ভগবানজির কথা যদি আমরা দেখি, ভগবানজিকেও তো এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে হয়েছে। তো দেখেছি আমরা ভগবানজির সেই রেশন কার্ডের ঘটনাটা তো আমরা জানি অদ্ভুত ভাবে, মানে সেখানেও আরেক সাধুর আবির্ভাব, যেই সাধুর আবির্ভাব মানে আগন্তুকের মতন, তার আগে বা পরে তার আর কোনো সেখানে প্রেজেন্স বা অ্যাবসেন্স কিচ্ছু নেই। মানে ঝড়ের মতো সেই সাধু দেখা, ঝড়ের মতন চলে যাওয়া। উনি কে ছিলেন, কোথায় এলেন, কেনই বা এলেন, আর একদম মানে নিক অফ দ্য টাইমে উনি কি করে পৌঁছালেন সেখানে। রেশন কার্ডের সে ওখান থেকে অফিস থেকে আসছেন একজন ভদ্রলোক, সেই সময় একদম উনি সেই বারান্দায় বাইরে বসে আছেন, তাকে দেখে সে পা জড়িয়ে পড়লেন উনি। তো মানুষটিকে সে সম্পর্কে আমরা জানা যায়নি। তো মানুষটির কি হলো, সেই সাধুজির কি হলো, আমি যদি সাধুজি বলি সেটাও আমরা জানি না। একইভাবে এই জেনারেল ডেথের পরবর্তী ব্যাপারটা আমরা জানি না। আমরা আনন্দনাথজির চন্দননগর থেকে বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা বিষয়টা কিছু জানি না। তাহলে আমরা কিছু কিছু এই পার্সনগুলোকে দেখতে পাচ্ছি যারা জায়গা পরিবর্তন করে করে থেকেছেন, কিছু কিছু দিনের জন্য কিছু জায়গায় থেকেছেন, চেঞ্জ করেছেন। কেন চেঞ্জ করেছেন, তার মানে সর্বসম্মুখে যাতে ওনারা না এসে পড়েন, সবাই চিনতে না পারেন। চিনতে পারলে তো দেশের মানুষ চিনতে পারলে তো আনন্দের ব্যাপার, তাহলে নিশ্চয়ই কোনো আনন্দের ব্যাপার নয়। আনন্দের সঙ্গে নিশ্চয়ই আরেকটা কোশ্চেন মার্ক ছিল। সেই কোশ্চেন মার্কটা যদি আমি বলি যে গুপ্তভাবে তাকে শেষ করার কোনো আদেশ ছিল, সেটা উনি জানতেন, আর কেউ না জানলে উনি জানতেন। যদি এই প্রত্যেকটি পার্সোনালিটিকে আমি সুভাষচন্দ্র বসুর সঙ্গে লিঙ্ক করি, তাহলে দেখতে গেলে যদি আমি ক্রোনোলজিক্যালি দেখি, প্রত্যেক সময় কিন্তু এই প্রত্যেকটি অবতারকে শেষ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভগবানজিকে তো ভগবান কিন্তু হয়নি। এখন সেটা কেন হয়নি এটা একটা ব্যাপার। এত বাকি যারা ছিল তাদেরকে নানাভাবে শেষ করার চেষ্টা করা হলো, কিন্তু ভগবানজির উপর তো সেরকম কোনো আদেশ আসেনি বা গুপ্ত হত্যারও চেষ্টা হয়নি, কিছুই হয়নি কখনো। কিন্তু উনি গুপ্তভাবে তো জীবন কাটালেন, কেনই বা কাটালেন? এটা নিয়ে তো অনেকের প্রশ্ন থেকে গেল যে এত বড় মানুষ কেন। এটা একটা বড় প্রশ্ন। আবার আরেক জায়গা থেকে সোর্স আমি পেয়েছিলাম, মানে একজন বলেছিলেন আমাকে যে ভগবানজিকেও নাকি মারার প্ল্যান হয়েছিল, অর্থাৎ কিনা একজন এরকমই এজেন্সির মানুষ ওখানে ঘোরাফেরা করছিলেন। মানে হয় এটা উত্তরপ্রদেশ হবে, উত্তরপ্রদেশেরই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। হ্যাঁ, এখন যদি দেখা যান আমাদের জওয়াহরলাল নেহরুর রুলিং পিরিয়ডে তো আমরা এটা তো আমরা জানি, এই ফাইল তো ডিক্লাসিফাইড হয়েছেই, যে স্নুপড হয়েছে, তো বোস ফ্যামিলি তো তারা স্নুপিংস চলেইছে। আর সেই সময় তো ভগবানজি তার সমসাময়িক ষোলমারির সাদানন্দজি, সুতরাং এদের উপরে তো স্নুপিং হবেই, কারণ মানুষজন বলছেন এই নেতাজি। সুতরাং এই নেতাজি কি, নেতাজি নন। সত্যি যদি নেতাজি হন, তাহলে আলফ্রেড ব্যাগের কথা মতো বলতে গেলে উইল সেট দ্য কান্ট্রি ইনটু টার্ময়েল। টার্ময়েলটা যাতে না আসে সেটা আটকানোর জন্য কেউ না কিন্তু চেষ্টা করবেন, অবশ্যই করবেন। মানে সেটা খোলাখুলি এখন কেউ বলুক বা না বলুক, চেষ্টা করবেন, কারণ মানুষটির প্রেজেন্স অ্যাকচুয়ালি অনেকের জন্য কাঁটার মতো ছিলই। চেষ্টা করা হচ্ছে কি করে তাকে দাবিয়ে রাখা যায়। এই যে এজেন্সির কথা আপনি বললেন, বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি রয়েছে, কখনো ব্রিটিশ ইন্টেলিজেন্স ছিল, চায়নাতে ছিল, ভিয়েতনামে ছিল। আবার যদি আমরা বার্মাতে যুদ্ধের কথা বলি, যে সময় যখন আইন একটু রিট্রিট করলো, সেই সময় ব্রিটিশ মানে চরেরা নানারকম সাধু বেশে ঘুরে বেরিয়েছে। একদিন রাত্রিবেলায়, যেটা আমি বলছিলাম ঘটনাটা, যে ওই বার্মিজ সাধু সন্ন্যাসীর বেশি এলে দেখা করলেন, কিন্তু এদের যে ছদ্মবেশে ছিলেন বুঝতেই পারেননি তারা। তার মানে কন্টিনিউয়াসলি কিন্তু তারা চেষ্টা করে গেছেন কিভাবে মানুষটাকে আটকানো যায়। তার কারণ ব্রিটিশদের একটি বড় অর্গানাইজেশন ছিল, ওটির নাম যতদূর মনে পড়ে
মানে ওদের বলা হতো দি আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার অর্গানাইজেশন, মানে যারা মানে যুদ্ধের মতন যুদ্ধ করেন না, সুতরাং অন্যভাবে যুদ্ধ করেন, অ্যাসাসিনেশন বা অ্যাসাসিনেশন বলে অ্যাসাসিনস চেষ্টা করেছেন নানাভাবেই, কিন্তু পায়নি। শেষ পর্যন্ত তো ভগবানজি চলে গেলেন, সবার অগোচরেই তো উনি গেলেন, কিন্তু সেখানেও আমার অনেক প্রশ্ন আছে, সত্যি উনি গেলেন? একটা প্রশ্ন, আমি অনুষ্ঠানের প্রায় আমরা শেষ দিকে এসেছি, একটা প্রশ্ন ভীষণ আমাকে ভাবায়, যেমন ষোলমারির সাধু, ষোলমারির সাধুর যদ্দূর আমি জানি তার কিন্তু আইবি ফাইল আছে, কিন্তু ভগবানজির কোনো আইবি ফাইলে একটা উল্লেখ নেই। এবার আরেকটা প্রশ্ন আছে, ষোলমারির সাধু যদি নেতাজি নাই বা হয়ে থাকেন, অহেতুক তার পেছনে আইবি লাগিয়ে আইবি ফাইল তৈরি করার কি মানে নেতাজি যদি না হয়ে থাকে কি মানে? কোনো মানে নেই, শুধু শুধু একটা লজিক্যালি কোনো মানে নেই, একদমই তাই। এবার ভগবানজি যদি নেতাজি হয়ে থাকে তাহলে তার প্রতি এত ঔদাসীন্য কেন, যেটা নাকি ষোলমারির সাধুর ক্ষেত্রে নয়? সেখানেও একটা প্রশ্ন যে তাহলে কি প্রকৃত নেতাজির খোঁজ পাওয়ার পরেও সেই প্রকৃত নেতাজি রূপে আত্মপ্রকাশ করতে না পারেন, তার জন্য সাজানো নেতাজিকে নেতাজি বানিয়ে প্রকাশ্যে আনার কি কোনো ছক চলছিল? সেটা একটা কিন্তু বড় প্রশ্ন। সেটাও হতে পারে, কারণ দেখুন আমরা রাজনীতি আমরা বুঝি না, রাজনীতি একটা মানে যাকে বলতে গেলে সেই ছায়াছবির ভাষায় শতরঞ্জ, সেই শতরঞ্জ কিভাবে চালবে সেটা যারা পোড় খাওয়া মানুষ তারা ছাড়া কেউ বুঝবেন না, এবং সেটা খুব ভালোভাবেই বুঝতেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস, যে কারণে এতবারও তাকে অ্যাসাসিনেট করার চেষ্টা হয়েছিল, কিন্তু বারংবার ফেল হয়েছে, এবং তাবড় অর্গানাইজেশন ফেল হয়েছে, ব্রিটিশ ইন্টেলিজেন্সের মতো এজেন্সি ফেল হয়েছে, চায়নাতে ফেল হয়েছে, সব জায়গায়। তাহলে কি এরকম ধরা যায় যে একটা আপনি বলছিলেন যে এতগুলো অ্যাসাসিনেশনের ব্যাপার এলো ভগবানজির উপর, সেরকম তো আমরা দেখিনি। তার মানে ভগবানজির সেই এপিসোডটা উপর যদি একটা পর্দা আমরা লাগিয়ে দিই, অ্যাজ ইফ ইনি এক্সিস্টই করেন না, কিন্তু অন্য কেউ এক্সিস্ট করে, তার নজরটা ওইদিকে ঘুরে যাবে। রাইট, ফোকাস চেঞ্জ দুটো কারণে হতে পারে। ফোকাস চেঞ্জ করছি যাতে করে প্রকৃত নেতাজি সুরক্ষিত থাকেন, বা ফোকাস চেঞ্জ করছি যাতে প্রকৃত নেতাজি রূপে আত্মপ্রকাশ করতে না পারেন। দুটোই কারণ হতে পারে। কারণটা কি সেটা তো সময়ের সঙ্গে আরেকটু ভালোভাবে হয়তো আমরা বুঝতে পারবো, আরেকটু ভালোভাবে অ্যানালাইজ করলে হয়তো আমরা বুঝতে পারবো যে মোটিভটা কি ছিল এবং মোটিভটা কার ছিল, সেটা একটা প্রশ্ন। এই সারদানন্দের যে এপিসোডটা যদি সাজানো হয়ে থাকে, তাহলে কার সাজানো? স্বয়ং নেতাজির সাজানো নাকি অন্য কারো সাজানো? সেটা একটা ব্যাপার। আবার এই প্রসঙ্গে আমি আসি যে বিশ্বের সেই সময় যত গ্লোবাল লিডার্স ছিলেন, নেতাজির মতন বোধহয় কোনো গ্লোবাল লিডার ছিলেন না যাকে এতবার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হয়েছে। আর মনে হয় হিটলারের হয়তো সে সংখ্যা অনেক কম। তার কারণ নেতাজি যে প্লেন ক্র্যাশে মারা যাননি, সেটা কিন্তু আমেরিকা এবং ইউকের মতন বড় বড় দেশ, বড় বড় মাথা, তারা সবাই কিন্তু বলে গেছেন যে আমরা মেনে নিতে পারছি না। তারা মেনে নিতে পারছেন না বলেই বারংবার তাকে খুঁজে বের করার চেষ্টা হয়েছে বিভিন্ন প্রান্তে। খুঁজে বের করা নয়, তাকে এক্সিকিউট করার, শেষ করার চেষ্টা হয়েছে, অ্যাসাসিনেশন। তার মানে যে মানুষটি যদি নাই থাকে তাকে আর কি অ্যাসাসিনেট করবেন? তার মানে মানুষটি ছিল। পরোক্ষভাবেও যদি আমি ধরি, এই এভিডেন্স গুলো কিন্তু খুব স্ট্রং এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল হলেও খুব স্ট্রং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। তার কেন সার্কামস্ট্যান্সিয়াল, কেন আমরা হার্ডকোর প্রাইমা ফেসি এভিডেন্স পাচ্ছি না? কারণ স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোসই কিন্তু প্রাইমা ফেসি এভিডেন্স গুলোকে এমন ভাবে সাজিয়ে দিয়ে গেছেন যে একটা চক্রব্যূহের মতন ভেঙে 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 ভিতরে ঢুকতে হবে, নইলে খুঁজে পাওয়া যাবে না। সেই বাইরের যে চক্রব্যূহের যে স্তরটাই এতটা সুন্দরভাবেই সাজানো, ভেদ করাটা মানে সেই বড় বড় ইন্টেলিজেন্স এজেন্সিদের দ্বারাও সম্ভব হয়নি। সেই জন্যই যে বললাম আর্কিমিডিস প্যাটির কথা, ওনাকে পাঠানোই হয়েছিল। এবং শুধু তাই নয়, হিউতয় বই লিখেছিলেন স্প্রিঙ্গিং টাইগার, হিউতয়ের কে অ্যাপয়েন্ট করা হয়েছিল কিন্তু সুভাষচন্দ্র বোসকে অ্যাসাসিনেট করার জন্য। শুধু তাই নয়, জেমস বন্ড সিনেমা,
তার যে প্রডিউসার সম্ভবত তার ভাইও কিন্তু নেতাজিকে অ্যাসিনেট করার জন্য অ্যাপয়েন্টেড হয়েছিল, এটা বলে রাখি। এরকম চরিত্র, তাহলে কত চরিত্রকে আনা হয়েছিল এই একটি মানুষকে শেষ করার জন্য। পৃথিবীতে কোথাও কি হয়েছে? কখনো হয়নি। শেষ করার জন্য মানে কখন? প্লেন ক্র্যাশের পরে। আগে তো আমি ছেড়েই দিলাম, তার মানে প্লেন ক্র্যাশের পরে আরো বেশিভাবে চেষ্টা করা হয়েছে মানুষটাকে খুঁজে বের করে যাতে চুপ করে দেওয়া যায়। কিন্তু চুপ করাতে কি পেরেছে? পারেনি। উনি নিজেই আত্মগোপনে ছিলেন, কারণ ওনাকে ধরাটা খুব কঠিন। মানে সেই এক জায়গায় আমি লেখা পড়ছিলাম যে মৃত ভূতকে ধরা তো খুব মুশকিলের, কঠিন ব্যাপার। মৃত ভূতকে ধরা যায় না, ভূত তার উপর মৃত। তার মানে যে মানুষটাকে সবাই চিনতো, আজ সেই মানুষটা থাকলেও সে মানুষ রূপে নেই, সে ভিন্ন রূপে আছে। সে ভিন্ন রূপী মানুষকে খুঁজে বের করাটাই কঠিন, শাস্তি দেওয়া তো অনেক আরো কঠিন ব্যাপার এসে যাচ্ছে। তাহলে আজকের আপনার যে বক্তব্যটা ছিল ভগবানজির হত্যার ব্যাপারটা, তাহলে আমরা অনেক কিছু দেখলাম, অনেকগুলো পয়েন্টস আমরা পেলাম, খুঁজে পেলাম, অনেক সময় পেলাম, অনেকগুলো আমরা চরিত্র পেলাম, নাম পেলাম, যারা কিন্তু সুভাষচন্দ্র বোসের সঙ্গে লিঙ্কড, এবং সুভাষচন্দ্র বোসের কোনো না কোনো অবতারকেও হ্যালুসিনেট করার সঙ্গে তারা লিঙ্কড আছেন। এবং এখানে বলতেই হয়, হিউ টয় স্প্রিংিং টাইগার লিখেছেন উনি অ্যাসাসিনেশনের জন্য ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, পারেননি। জেমস বন্ডের। আর হিউ টয় কিন্তু পারেননি, না পেরেও উনি এতটাই মানে কি বলবো অ্যাডমায়ার করতেন সুভাষচন্দ্র বোসের, মানে বলতে গেলে প্রেমে পড়ে গেছিলেন, যার মানে আউটকাম হচ্ছে স্প্রিংিং টাইগার বইটা। তার মানে যে মানুষটিকে পাঠানো হলো তাকে শেষ করার জন্য, সেই তার প্রেমে পড়ে গেল, ব্যাপারটা এরকম। তারপরে মানুষটার সেই পরিমাণ ক্যারিজমা ছিল, মানে এরকম ক্যারিজম্যাটিক লিডার, মানে যার সামনে স্বয়ং হিটলারের মতন একজন পোড়খাওয়া নেতাও চুপ করে যেতে বাধ্য হয়েছে, যাকে মানে চিউনি তল্লাশির মতন দেশে দেশে খুঁজে বাই করার চেষ্টা করে, কিন্তু কেউ কিছুতেই করলো না খুঁজে। তো এই নানা রকম হত্যার ঘটনাটা নিয়ে তো আজকে আমরা কথাবার্তা বললাম, এবং খুব সুন্দর আপনি বললেন। যেমন ওই বার্মিজ সন্ন্যাসীর কথা যেটা আপনি বললেন, সেটা আমার একেবারেই অচেনা ছিল, এবং অনেকের কাছেই এটা অচেনা। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমরা কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, আপনারাও ভাবুন যে এই বিষয় থেকে আমরা কোনো শেষ বিন্দুতে পৌঁছানোর সম্ভাবনা থাকে কিনা। কারণ অনেকগুলো জায়গা আমরা দুজনে মিলেই গবেষণা শুরু করেছি, আমরা দেখছি সেই কোন জায়গাটা আমরা আলটিমেটলি। তারপর তো তাশকেন্তের কথাটা আমি উল্লেখ করতে ভুলে গেলাম। তাশকেন্ত সেটা তো এক বিখ্যাত কাণ্ড, সেই মিস্টিরিয়াস ম্যান। আমি সম্প্রতি একটি ভিডিও পেয়েছি, সাউন্ডলেস ভিডিও, পারলে আপনাকে পাঠাবো। সেই মিস্টিরিয়াস ম্যানের ভিডিওটা রয়েছে আমার কাছে, ভালো করে দেখলে বোঝা যায়, পরিষ্কার মিল আছে। সুতরাং সেই মানুষটি সম্পর্কেও তো যিনি বলতে গেলেন তারও অদ্ভুত মৃত্যু, সেটাকেও কোয়েশ্চেন মার্ক একটা অ্যাসাসিনেশন বলা হয় অনেক ক্ষেত্রে, সামহাউ লিঙ্কড উইথ সুভাষচন্দ্র বোস বা এলায়েস ভগবানজি, এলায়েস তাশকেন্ত ম্যান যাকে আমরা বলি। সুতরাং এখানে অনেকের ভূমিকা আছে, অনেকগুলো নাম আমি বললাম, অনেকগুলো ঘটনা আমি বললাম, অনেকগুলো টাইম লাইন, সময় আমি বললাম। যদি আমাদের অডিয়েন্স একটু সময় নিয়ে এগুলো একটু চার্ট করতে পারেন, এই যে 1945, 46, 47, 48, 56, 59, এই নানা রকম ঘটনাগুলো, আবার 67-এ যে আমরা আনন্দনাথজি চন্দননগরের ঘটনা বললাম, 1955 পর ভগবানজি, শোলমারি সাধু 1960-এ, 61, 62-তে তাশকেন্তের যে ঘটনা, এগুলোকে যদি আমরা সময় নিয়ে না একটু ডিসেক্ট করি, মানে বলতে গেলে একটু ডিপলি যদি ঢুকি, আমরা কিন্তু লিঙ্ক পাবো না যে তা না। কারণ এই যে রেড চায়নায় যাওয়ার ঘটনাটা, রাশিয়া থেকে রেড চায়না, তারপরে ভগবানজি তো এলেন, আমরা জানি নেপালের ওদিক থেকে এলেন। সুতরাং রুটটা কিন্তু খুব একটা মানে কি বলবো অ্যাবনর্মাল রুট নয়। রুটটা যদি একটু ভালো করে স্টাডি করা হয়, রুটটা কিন্তু ভেরি মাচ পসিবল। রাশিয়া, চায়না, টিবেট, নেপাল, ইন্ডিয়া, অসুবিধা তো নেই। টিবেট, নেপাল থেকে আলাদা হচ্ছে হিমালয়ান পাস দিয়ে। সুতরাং রুটটা কিন্তু একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করে আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপটা নিয়ে বসি, আমরা কিন্তু চার্টিং করতে পারি। সুতরাং আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা এগুলো একটু ভাবুন, কারণ খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা দেখুন, আমরা তো অনেক সময় অনেক ইন্টারভিউ দিচ্ছি, অনেক কিছু ঘটনা বলছি, কিন্তু
এগুলো যদি আমরা একটু প্লট করতে পারি সময় নিয়ে, এই সময় এই ঘটনা, এই সময় এই ঘটনা করে একটু আমরা ট্যালি করলাম যে আচ্ছা এই ঘটনার পর সিকোয়েন্সে সাজাতে পারি না, তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। লিঙ্কটা আমরা করতে পারবো খুব ভালো করে। আমরা স্ক্যাটার্ড ওয়েতে হয়তো দেখছি, এটা দেখছি ওটা দেখছি, কিন্তু তার মধ্যে যদি মিসিং লিঙ্কটাকে আমি সাজাতে পারি না, তাহলে একটা সুন্দর কিন্তু ঘটনা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। সেটাই আমার চেষ্টা, আমি করছি। এই আমার পেশায় রাস্তার মধ্যে পাই না, তবু চেষ্টা করছি। আমি একদম শুরু করেছি প্রথম থেকেই, মানে নেতাজির সেই বার্লিনে যাওয়া, সেই সময় থেকে আমি আস্তে আস্তে করে চার্ট বানানো শুরু করেছি, যে একদম টিল 1985, মানে ভগবানজির চলে যাওয়ার ঘর। সেটা দেখি আমি কোনো সময়, আশা করি এই বছরের মধ্যে হয়তো সেই চার্টটা কমপ্লিট করতে পারবো। কখনো যদি আমি বসতে পারি, আমি সেটা নিয়ে বলবো যে কিভাবে আমি কেন করলাম, কোন জায়গায় আমার অ্যানালিসিসটা আমি কিভাবে দাঁড় করাচ্ছি। তারপরে বাকিটা অডিয়েন্স শুনবে, অডিয়েন্সেরও যদি কিছু বক্তব্য থাকে তারাও বলবে। আজকে আর কিছুই বলার নেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। প্রশ্ন করলে যেটা হয়, আমাদেরও চিন্তার নানা শাখা প্রশাখা থেকে নানান কিছু প্রশ্ন জাগবে এবং আমরাও সেটা আমাদেরও খুঁজতে সুবিধা হবে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার। নমস্কার।